গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরেডি তোমরা 2013 সালের 21 থেকে 26 এই 6টা ভৌত বিজ্ঞানের প্রশ্নের একটা শর্ট ভিডিও পেয়েছো, যেখানে উত্তরগুলো তোমরা জেনে গেছো। এখন চলো ওই উত্তরের ব্যাখ্যাগুলো আমরা এবার দেখে নিই। একদম প্রথম যে প্রশ্ন তোমাদের এখানে ছিল সেটা ছিল প্রশ্ন নম্বর 21, পরম শূন্য তাপমাত্রা নিয়ে। পরম শূন্য তাপমাত্রার ধারণা কোথা থেকে এলো? বিজ্ঞানী চার্লস গ্যাসের আচরণ সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন, যে গ্যাসের আয়তন এবং তার যে তাপমাত্রা এর মধ্যে কি সম্পর্ক। সূত্রটা ছিল এই, গ্যাসের আয়তন সমান V0 ইন্টু 1 প্লাস T/273। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। চার্লস বলেছিলেন যে যদি চাপ স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়বে। কি নিয়মে বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর আয়তন যত আছে তার 1/273 বাড়বে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন V0, এখন যদি আমি তাপমাত্রা T পরিমাণ বাড়াই তাহলে প্রত্যেক ডিগ্রিতে বাড়বে V0 এর 1/273। প্রত্যেক ডিগ্রির জন্য বাড়বে এটা। টি ডিগ্রির জন্য কত বাড়বে? এর সঙ্গে টি গুণ করব, তাহলে বৃদ্ধির পরিমাণ হলো এটা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন V0, টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বৃদ্ধি হলো V0 এর 1/273 ইন্টু টি। দুটো যোগ করে দাও, করলে তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেডের মোট আয়তন পেয়ে যাবে। এই দুটোকে যোগ করে V0টা কমন নিয়ে নাও। এবার ভাবো তাপমাত্রা কমালে কি হবে। তাপমাত্রা কমালে এখানে এই প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ তাপমাত্রা কমালে আয়তন কত হবে? তার উত্তর হবে V0 ইন্টু 1 মাইনাস T/273। এখন দেখো, যদি আমরা তাপমাত্রা কমাতে থাকি আর তাপমাত্রা কমাতে কমাতে টির মান -273 করে দিই, তাহলে কি হবে? এই সূত্র কি বলছে? V সমান V0 ইন্টু 1 মাইনাস 273/273, এই হবে আয়তন। তার মানে V0 ইন্টু 1 মাইনাস, এটা তো কেটে গিয়ে 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে V0 ইন্টু 0 ইকুয়াল টু 0। এই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়েছে, কারণ এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এর পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা হলো 22 নম্বর প্রশ্ন। সেখানে প্রশ্ন করা হয়েছিল সূর্যের কোন ধরনের বিক্রিয়া হয়। আমরা সবাই জানি সূর্য একটা গ্যাসীয় পিণ্ড, যেখানে মূলত হাইড্রোজেন গ্যাস রয়েছে এবং বিক্রিয়ার ফলে হিলিয়াম তৈরি হয়। এখন হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হওয়া মানে হলো পদার্থের আমূল পরিবর্তন হওয়া। সম্পূর্ণ নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে এখানে এই বিক্রিয়াতে, এবং নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে যাচ্ছে। এই জন্য এই বিক্রিয়াকে বলে নিউক্লিয় বিক্রিয়া। এটা স্বাভাবিকভাবে নিউক্লিয় বিক্রিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া? এখানে এই হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত হয়ে কি হয়? 4টে হাইড্রোজেন পরমাণু, একটা দুটো নয়, 4টে হাইড্রোজেন পরমাণু, যাদের প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক 1, ভর সংখ্যা 1, এগুলো যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম। হিলিয়ামের ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2। ফলে আমরা বলতে পারি এই যে ভর সংখ্যা দেখো, উপরে যে 4 ছিল, 1 1 1 1 যোগ করলে 4 মিলে গেছে, কিন্তু নিচে দেখো মেলেনি। কিন্তু এমন তো হতে পারে না। এই বিক্রিয়াতে এমন দুটো কণা তৈরি হয় যার কোনো ভর নেই, কিন্তু তার পজিটিভ চার্জ আছে, ঠিক আছে না, 1 একক। এরকম দুটো কণা তৈরি হবে, এর নাম হলো পজিট্রন কণা। সেই সঙ্গে সঙ্গে নিউট্রিনো কণা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এখানে যেহেতু হালকা নিউক্লিয়াস জুড়ে ভারী নিউক্লিয়াস তৈরি হচ্ছে, জুড়ে তৈরি হচ্ছে, এটার নাম হলো সংযোজন বিক্রিয়া বা ফিউশন রিঅ্যাকশন। এর পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা ছিল
সেটা ছিল সূর্যগ্রহণে চাঁদের অবস্থান সংক্রান্ত। একটা সোজা হিসেব তোমাদেরকে বলে দিই যে সূর্যগ্রহণ মানে কি। 23 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ সংক্রান্ত প্রশ্ন ছিল। সূর্যগ্রহণ মানে সূর্যকে দেখা যাবে না। আর সূর্যকে কখন দেখা যায়? দিনের বেলা। এখানে সূর্য রয়েছে, এটা মনে করো পৃথিবী, তাহলে পৃথিবীর এই অংশে দিন, এই অংশে যে দিন, এখানে কোনো ব্যক্তি থাকলে তিনি সূর্যকে দেখতে পাবেন, সরাসরি সূর্যের আলো তার চোখে পড়বে। সূর্য গ্রহণ হতে গেলে কি হবে? সূর্যকে আর দেখা যাবে না। কখন সূর্যকে দেখা যাবে না? যদি এই চোখের সামনে একটা অস্বচ্ছ বস্তু চলে আসে, তাহলে এর ছায়া এখানে গিয়ে পড়বে, ফলে আমরা আর এখান থেকে সূর্যকে দেখতে পাবো না। এটাই তো সূর্যগ্রহণ। এই অস্বচ্ছ বস্তুটাই হলো চাঁদ। এবার নিজেরাই বুঝে নাও চাঁদের অবস্থান কোথায় হবে। পৃথিবী এবং সূর্যের মাঝখানে এক সরল রেখায় চাঁদের অবস্থান হবে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন ছিল তাপীয় সাম্য সংক্রান্ত। তাপীয় সাম্য ব্যাপারটা কি না, আমরা যদি দুটো বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখি, এখানে বলে রাখা ভালো, তাপীয় সংস্পর্শ মানে কিন্তু ছুঁয়ে থাকতে হবে এমন নয়। একটা বস্তু থেকে আর একটা বস্তুতে তাপ পৌঁছাতে পারলেই সেটা তাপীয় সংস্পর্শ। তাহলে যার তাপমাত্রা বেশি সেখান থেকে যার তাপমাত্রা কম সেই দিকে তাপ যাবে। তার কারণ তাপ প্রবাহের কারণেই হলো তাপমাত্রার পার্থক্য। তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ যাবে। গেলে কি হবে? যে তাপ হারাবে সে ঠান্ডা হবে, যে তাপ গ্রহণ করবে সে গরম হবে। এইভাবে এমন একটা সময় আসবে যখন দুজনেরই তাপমাত্রা সমান হয়ে যাবে। আর যেই দুজনের তাপমাত্রা সমান হবে তখন তাপের আদান প্রদান আর হবে না। তার কারণ তাপমাত্রার পার্থক্য থাকলেই তবে তাপের সঞ্চালন হয়। তখন আমরা বলবো এই দুজনের মধ্যে তাপীয় সাম্য প্রতিষ্ঠা হয়েছে। তাপ আর আদান প্রদান হচ্ছে না, মানে তাপীয় সাম্য প্রতিষ্ঠা হয়েছে। আর এদের তাপমাত্রা সমান বলেই তাপীয় সাম্য প্রতিষ্ঠা হয়েছে। তাপীয় সাম্য মানে কিন্তু তাপ সমান নয়, তাপমাত্রা সমান। খেয়াল রাখবে। এবার তোমাদের প্রশ্ন ছিল পরপর দুটো প্রশ্ন 25 এবং 26 জল সংক্রান্ত। জলের গঠন একটা অস্বাভাবিক রকমের, অন্য রকমের গঠন, সেই কারণে জলের ধর্ম কিছু পিকিউলিয়ার ধর্ম রয়েছে। জলের এই অস্বাভাবিক গঠনের কারণ হলো জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ। অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক। সে কারণে বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অক্সিজেন সামান্য নেগেটিভ এবং হাইড্রোজেন সামান্য পজিটিভ আধান পায়। সোজা কথা, জলের অণুগুলো পোলার বা ধ্রুবীয়। এই কারণে পাশাপাশি যখন অন্যান্য জলের অণুগুলো থাকে তখন এই যে জলের অণুগুলোর মধ্যেই একটা অদৃশ্য হালকা, খুব যে হালকা তা নয়, একটা বন্ধন তৈরি হয়ে যায়। এই অনেকগুলো জলের অণু একসাথে মিলেমিশে থাকে, তাই অনেকে জলের সংকেতকে H2O বলে লিখতে চান। স্বাভাবিক সংকেত H2O, কিন্তু একসঙ্গে অনেকগুলো অণু জোরবদ্ধ হয়, তাই জলের কিছু কিছু ধর্ম পিকিউলিয়ার, পাশাপাশি অনেকগুলো অণু থাকে। এই জন্য দেখা যাচ্ছে জলের তাপমাত্রা যখন কমানো হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে অণুগুলো সব চাইতে কাছাকাছি চলে আসে, তাই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সবচেয়ে বেশি। একই রকম ভাবে 26 নম্বর প্রশ্নে যে আপেক্ষিক তাপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আপেক্ষিক তাপ খুব বেশি। যে উত্তরটা রয়েছে আপেক্ষিক তাপ কার বেশি? জলের। কেন? ওই একই, যখন আমরা জলকে গরম করার জন্য তাপ দেব তখন কি হবে? ওই যে বন্ধন তৈরি হয়েছিল যার নাম হাইড্রোজেন বন্ধন, সেই বন্ধনটা ভাঙার জন্য ওই তাপ ব্যবহার হবে। তাপমাত্রা বাড়ার আগেও ওই বন্ধনটা ভাঙার জন্য তাপ ব্যবহার হবে। সেই জন্য যখন আমরা তাপমাত্রা বাড়াবার জন্য জলকে তাপ দেব, অনেক বেশি তাপ দিতে হবে, কারণ ওই তাপটা শুধু তাপমাত্রা বাড়াবে না, বন্ধনটাকেও ভাঙবে। তাই গরম করার জন্য অন্য যে কোনো পদার্থ থেকে জলকে অনেক বেশি তাপ দিতে হয়, তাই হলো আপেক্ষিক তাপ খুব বেশি। এই হলো প্রথম 6টা প্রশ্নের 2013 সালের যে আসল প্রশ্নগুলো এসেছিল তার ব্যাখ্যা সহ উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই একটা লাইক করে দিও, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দাও। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এইভাবে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে আমরা এমন জায়গায় পৌঁছাবো যেটা তুমি সরাসরি পরীক্ষা দিয়ে
এন এমএমএস পাওয়ার উপযুক্ত হয়ে যাও।